আসসালামু আলাইকুম। ইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন, কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ঢাকা চাইলে লন্ডন সহযোগিতা করবে জানালো সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী। খালেদা জিয়ার ব্রিটেন যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্র সংস্কার শেষে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে জানালেন ক্রীড়া উপদেষ্টা। দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে তরুণরা। এবং উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনের কারণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলছে টিআইবি। মাঠ প্রশাসনে স্থবিরতার আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিটিভি, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে প্রচারিত হবে প্রধান উপদেষ্টার এই ভাষণ। এর আগে গত ২৫ আগস্ট ও ১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য। একই সাথে শেখ হাসিনা ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরত আনতে প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও জানিয়েছে দেশটি। বাংলাদেশে সফররত ব্রিটেনের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সৌজন্য সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টাকে এই সমর্থনের কথা জানান। দর্শক, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার ভাষণে। আরো স্মরণ করছি তাদের, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, চোখের দৃষ্টি হারিয়েছে, যারা ৯ দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা ১ দফা নিয়ে দাঁড়িয়েছে, যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপনাদের ভাই বোনদের, আপনাদের সন্তানদের, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ১০০ দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় ১৫০০ ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরো নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ১৬০০ গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন।
আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যত শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা, গুম সহ এই ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে, এই জন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ডিসেম্বর প্রথম সপ্তাহে তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে। অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি। প্রিয় দেশবাসী, আমি আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র, শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার। এই গণ অভ্যুত্থানের শহীদের স্মৃতি ধরে রাখতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেশ পাকাপোক্তভাবে তাদের কাজ শুরু করেছে। এই ফাউন্ডেশনকে সরকার ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে। এছাড়াও জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন। এতে তাদের মনোবল অনেক কমে যায়। আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি। এক্ষেত্রে অনেক দৃশ্যমান উন্নতিও হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। কঠিন এই সময়ে আপনারা সবাই অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। তারা তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে কেউ যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সেই আহ্বান জানিয়েছেন। আপনাদের সবাই এই আহ্বানে সাড়া দিয়েছেন। ফেসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে। টানা ৭ দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে যেসব প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত।
অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক, কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি। আমাদের দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে প্রায় 32,000 পূজা মণ্ডপে। দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিই, যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে। আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন, আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি। শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং সবসময় সে চেষ্টা করে যেতে থাকব। আপনারা জানেন, চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 6টি বন্যা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা এই বন্যা মোকাবেলা করেছি। বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী বন্যা মোকাবেলায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। বন্যা মোকাবেলা ও বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বিশ্বব্যাংকের 250 মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে 100 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। বন্যার ফলে অনেক জায়গায় ফসলহানি হয়েছে, ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল। বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, ফলে আপনাদের কষ্ট হয়েছে। নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা 9.5 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি। এই জন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ডিমের উৎপাদকরা যাতে সরাসরি বাজারে ডিম সরবরাহ করতে পারে সে উদ্যোগও নেওয়া হয়েছে। মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষিপণ্য কিনতে পারে সেজন্য রাজধানী সহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির মাধ্যমে 1 কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে 57 লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে। বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেইন সংক্ষিপ্ত করা। সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে। শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রপ্তানি ক্ষতিগ্রস্ত না হয়। গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি বাজারে পণ্যমূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে। নেপাল থেকে পানি বিদ্যুৎ বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়েছে। দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার পাশাপাশি আমাদের ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের কথাও ভাবতে হচ্ছে। আপনারা সবাই জানেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে। চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে। তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব। সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব
তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যেই 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম, তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের, নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে, তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরো গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কি কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। আমরা দুদিন পরে চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো, সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই, এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ, ধর্ম, তরুণ, বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন। দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্টে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে 23 জন নতুন বিচারক।
বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টাই করা হচ্ছে। বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করা হয়েছে। শুধু বিচার বিভাগই নয়, সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট হয়েছি। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত প্রভাবশালী 150 ব্যক্তির তালিকা তৈরি এবং 79 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। 15% হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে। সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ের 19,084 জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি, 13,429 জনকে বদলি এবং 12,636 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে। কুখ্যাত সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই আইনের অধীনে হওয়া যেসব মামলা মানুষের মত প্রকাশের অধিকারের সাথে সম্পর্কিত সেগুলো প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও 133টি আইন বিধিবিধান তৈরি ও সংশোধন করা হয়েছে। 353টি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ছাত্রছাত্রীদের দাবি মেনে ইতিমধ্যে সরকারি চাকরির বয়সসীমা 32-এ উন্নীত করা হয়েছে। আমরা জানি আমাদের কাছে আপনাদের আরো অনেক দাবি দেওয়া আছে। দীর্ঘদিনের অপশাসন, অত্যাচার, অনাচারের ফলে আপনাদের মনে অনেক ক্ষোভ পঞ্জীভূত হয়েছে। দেশে বাক স্বাধীনতা না থাকায় আমরা কেউ আমাদের মতামত, দাবি দেওয়া প্রকাশ করতে পারিনি। আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল। আমরা ধৈর্য সহকারে আপনাদের কথা শুনতে চাই, কিন্তু সেজন্য আপনারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আমাদের সকলেরই অসুবিধা হয়। আমাদের একান্ত অনুরোধ, আপনারা নির্দিষ্ট চ্যানেল মেনটেন করে আপনাদের দাবি দেওয়া পেশ করবেন। আমাদের বৃহৎ রপ্তানি পণ্য গার্মেন্টস শিল্পে গত কিছুদিন ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী বেশ কিছু গার্মেন্টস মালিক পালিয়ে যাওয়ায় শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্য অনেক কারখানাও শ্রমিকদের ন্যায্য বেতন সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত ছিল। শ্রমিকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে রাস্তায় নেমে আসে। আমরা তাদের কথা শুনেছি, তাদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পেরেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে মালিক শ্রমিকের মধ্যে 18 দফার একটা ব্যাপক ভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই আমরা শ্রমিক অসন্তোষ নিরসন করতে পেরেছি। তারা আবার উৎপাদনে ফিরেছে। এতে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের রপ্তানিমুখী এই শিল্প। নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবর মাসে আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 21%। আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে। আসার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত 3 মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় $2 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ $478 মিলিয়ন হতে কমিয়ে $160 মিলিয়ন আনতে পেরেছি। অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বব্যাংক, IMF সহ বিভিন্ন দাতা সংস্থা ইতিমধ্যে ঋণ ও অনুদান হিসেবে $8 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা আমাদের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সক্ষম হবে। পতিত সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গিয়েছে তাতে রাজস্ব আদায়ে গতি আনতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। এর মধ্যেও জুলাইয়ের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবর নাগাদ রাজস্ব আদায়ে 9.9% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগের অর্থ বছরের সংশোধিত বাজেটে বিপুল রাজস্ব ঘাটতি ছিল, যে কারণে এবার শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক বেড়ে যায়। এর ফলে স্বৈরাচার পতনের পরবর্তী 3 মাসে 9.9% রাজস্ব বৃদ্ধির পরেও লক্ষ্যমাত্রার বিপরীতে 23%-এর বেশি ঘাটতি থেকে যায়। রাজস্ব আদায়ের গতি আনতে আমি এখন অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি। আন্তর্জাতিক সাহায্য সংস্থা, বিশ্বব্যাংক, IMF, UNDP ইত্যাদি প্রধানদের সঙ্গে আমার দীর্ঘ বৈঠক হয়েছে। তারাও বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।
100 দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লণ্ডভণ্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। এই 100 দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে। এটা সম্পূর্ণ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে। বলা বাহুল্য, এখনো আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আসা শুরু করেনি। বন্ধু রাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। বিদেশি বিনিয়োগকারীরাও নানা রকম বিনিয়োগে উৎসাহিত হয়ে এগিয়ে আসবে। বিনিয়োগকারীদের সঙ্গে এখন থেকে আমরা আলোচনা শুরু করে দিয়েছি। বিশ্বের রাষ্ট্রপুঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছতে পেরেছি। এর কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয়পাত্র হবার চেষ্টা করছে। পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন, দেশকে মুক্ত রাখুন। এই ব্যাপারে অনড় থাকুন। এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে। তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন। সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোনো বিষয়ে সংশয় করার প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব। ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাব। নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করে যাব। বিপক্ষ শক্তি যত শক্তিশালী হোক, নাশকতার যত রকম উদ্ভট পরিকল্পনাই করুক, সবকিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন। আপনারা জেনেছেন পতিত সরকার ও তার দোসররা প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করেছে। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে। পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এই কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরো গতি পাবে। এই কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সাহায্য নিচ্ছি। আমি ধন্যবাদ জানাতে চাই বিশ্ব নেতৃবৃন্দকেও। বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিই, সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইটালি, হল্যান্ড, জাতিসংঘের মহাসচিব সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন। নেপাল, মালদ্বীপ, পাকিস্তান সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক হয়েছে, যেখানে আমি সার্ককে পুনর্জীবিত করার কথা বলেছি। দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূতগণ যারা ঢাকায় আছেন স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন। তারা সম্পূর্ণ নতুনভাবে আমাদের জন্য সহায়তার নতুন ছক তৈরি করার কাজ শুরু করেছেন। যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের 20 দেশের 20 জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। 7 দেশের 7 রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে 20 জন রাষ্ট্রদূত সহ মোট 27 রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের 27 জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। দিল্লি থেকে এই বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য কোনোদিন আসেনি। এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা। ইতিমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়া সহ অনেক দেশের রাষ্ট্রদূত। দ্বিপাক্ষিক নানা সহযোগিতা সহ বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস তারা দিয়েছেন। আমরা প্রবাসী বাংলাদেশিদেরও বেসরকারি খাতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের কর্মসংস্থানের মূলে রয়েছে বেসরকারি খাত। আমাদের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান 2 শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীর সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন। নীতির ধারাবাহিকতার অভাব, সরকারি বেসরকারি পর্যায়ে মত বিনিময়ের অভাব, সরকারি অফিসের জটিল প্রক্রিয়া এবং সর্বোপরি দুর্নীতি বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যায় ফেলেছে। বিনিয়োগকারীদের উদ্বেগ নিরসনে আমরা অনেকগুলো কাজ করেছি।
ইতিমধ্যে সত্যিকারের ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে, বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ সমাধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, বেসরকারি খাতের উপদেষ্টা কাউন্সিল ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি অফিসে না এসে প্রয়োজনীয় কর্মসম্পাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিনিয়োগ উন্নয়ন সংস্থা আমাদের অগ্রগতির বিষয়ে সবাইকে মাসিক ভিত্তিতে আপডেট করে যাচ্ছে। আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করছি। আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত সাজাপ্রাপ্ত 57 জন সহ অন্যান্য বাংলাদেশিকে মুক্তি দিয়েছে। এইসব বাংলাদেশি যাবজ্জীবন কারাবাসের ঝুঁকি নিয়ে ফেসিবাদের বিপক্ষে প্রতিবাদ করেছিল। বাংলাদেশিরা এরকম প্রতিবাদ আরো অনেক দেশেই করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কয়েকদিন আগে বাকুতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে। তাকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। তিনি বলেছেন বাংলাদেশের জন্য যে কোনো সাহায্য লাগলে আমি যেন তাকে জানাই। প্রবাসীদের কল্যাণে আমাদের সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। আপনারা জানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। 18,000 বাংলাদেশি যারা সব ধরনের আনুষ্ঠানিকতা মেনে চলার পরেও স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনার জন্য মালয়েশিয়া যেতে পারেন নাই, তিনি তাদের জন্য মালয়েশিয়ার দ্বার আবার উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন। এই লক্ষ্যে আমরা কাজও শুরু করেছি। আপনারা জেনে থাকবেন মালয়েশিয়া আগামী বছর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আসিয়ানের সদস্য পদের জন্য আবেদন করেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের আবেদন সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন। একই ধরনের আশ্বাস আমরা পেয়েছি ইন্দোনেশিয়া থেকেও। ইন্দোনেশিয়ার পক্ষ থেকে সে দেশে রাষ্ট্রীয় সফরে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে। সৌদি আরব সহ বিশ্বের আরো অনেক দেশ আমাদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। প্রথমবারের মতো ওআইসি সদর দপ্তরে আমরা স্থায়ীভাবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছি। তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে আগে আমার টেলিফোনে আলাপ হয়েছে। এবার COP29 সম্মেলনে গিয়ে তিনিও তার স্ত্রীর সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রতি তার বিশেষ সমর্থনের কথা তিনি বারবার প্রকাশ করেছেন। তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছে। তুরস্ক এদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য টার্কিশ ইনভেস্টমেন্ট অথরিটি বা টিকা একটি অফিস ঢাকায় স্থাপনের জন্য ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এ উদ্দেশ্যে চলতি মাসে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দল তুরস্ক থেকে বাংলাদেশে আসছেন। প্রিয় দেশবাসী, নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তাতে হজের ব্যয় 1 লাখ টাকারও বেশি কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না। আমরা নতুন বাংলাদেশকে একটা পরিবেশ বান্ধব এবং জীব বৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এটি তরুণদের আকাঙ্ক্ষা, আমাদের সবারই আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি। সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছি। ইতিমধ্যে সুপার শপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক দশকে যে পরিমাণ নদী দূষণ হয়েছে আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি। আপনারা সবাই অবগত আছেন জলবায়ু পরিবর্তন আমাদের জীবনযাত্রার জন্য কিরকম হুমকি হয়ে আসছে। গত 1 বছরে বাংলাদেশ প্রায় 15টি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। মানুষের সৃষ্ট নানাবিধ দুর্যোগের পাশাপাশি এসব প্রাকৃতিক দুর্যোগের বিপক্ষেও আমাদের লড়তে হচ্ছে। আজারবাইজানে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দকে আমি আমার উদ্যোগের কথা জানিয়েছি। সেখানে জাতিসংঘের মহাসচিব, ইউরোপ, এশিয়া, আফ্রিকার অনেক সরকার প্রধানের সঙ্গে আমার দেখা হয়েছে। যতটুকু আলাপ আলোচনা সম্ভব হয়েছে আমি সবার কাছে জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবেলা সহ গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগিতা চেয়েছি। তারা সবাই সহযোগিতার অঙ্গীকার করেছেন। গত 100 দিনে আমরা অনেক কল্যাণমূলক কাজ করেছি যা এখানে স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। আমাদের সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। তাই আমি সরকারের সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি তাদের নিজ নিজ কাজের বিস্তারিত বিবরণ নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার জন্য। আমি আমার দপ্তরকেও বলেছি সরকারের সব কাজের বিবরণ যাতে জনগণ জানতে পারে এর জন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে
আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু, জাতি হিসেবে আমাদের অবসান। সাবধান থাকুন, তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে, প্রতি পায়ে তাদের অনাচারের শিকলকে। এ ব্যাপারে সবাই একমত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন। দেশের সকল শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ আমাদের সহায় হন। খুদা হাফেজ। দর্শক, অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে এতক্ষণ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ঢাকা চাইলে লন্ডন সহযোগিতা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি বলেন, যুক্তরাজ্যের সরকার এই দেশের সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগে বিশ্বাসী। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্রিটেন যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বাংলাদেশ যুক্তরাজ্য কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে 2 দিনের সফরে এখন ঢাকায় দেশটির ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। এ লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে এই বৈঠক। এতে স্থান পায় অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং বৈধ অভিবাসন ইস্যু। ঘণ্টাখানেকের বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ক্যাথরিন। বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টি ব্রিটেন চায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে নিশ্চয়ই রূপরেখা দিবে। Professor Yunus to lay out his vision for how will that will unfold, and the UK will seek to support people of Bangladesh as they move forward in the next phase. পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন তাদের ক্ষমতায় থাকার কোনো অভিলাষ নেই। সংস্কার কাজ শেষ হলেই দেয়া হবে নির্বাচন। তারা বরং জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গেও কথা বলেন দুজন। We didn't discuss individual cases, but we want to support the government because it is in this period of transition. We want to support the interim government in all the work that it's doing. এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নেই, এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারো, কারণ ওনার চিকিৎসা হোক। মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে ব্রিটিশ এই প্রতিমন্ত্রীর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর অংশীজনদের নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী 3 মাসের মধ্যে কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, শুধু স্বৈরাচার পতন নয়, দেশে পুনর্গঠনে তরুণরাও ভূমিকা রাখতে পারে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। আমাদের এই তরুণ প্রজন্ম আমরা শুধুমাত্র ডিস্ট্রাকটিভ ওয়েতে গিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন করতে পারি না, আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠনেও কাজ করতে পারি। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনের কারণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলে মনে করছে টিআইবি। এতে মাঠ প্রশাসনে স্থবিরতার আশঙ্কা করছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার আর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব বাড়লে নানা ধরনের জটিলতার শঙ্কাও করছেন বিশ্লেষকরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রথমে দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, পরে তাঁকে সরিয়ে দেয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে।
এরপর যোগ করা হয় নৌপরিবহন মন্ত্রণালয়। সবশেষ বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাদ দিয়ে নৌপরিবহনের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। অন্তর্বর্তী সরকারের ৩ মাসে এমন মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টার, ফলে এক ধরনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। আবার অনেক উপদেষ্টাকে দেয়া হয়েছে ৩ থেকে ৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব, যাকে সরকারের ভালো পরিকল্পনা মনে করছে না টিআইবি ও বিশ্লেষকরা। সরকারের অনেক সিদ্ধান্ত, বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যেটা আবার জট করে পুনর্মহল চাপ দিয়েছে, চাহিদা সৃষ্টি করেছে, তারপরে আবার পরিবর্তন হয়েছে। তাদের চাহিদায়, তাদের প্রতি অনেক ধরনের আমি বলবো যে দুর্বলতার প্রকাশ হিসাবেও কিন্তু কোনো সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে, বাতিল হচ্ছে। এতে মানুষের মধ্যে একটা সন্দেহ জাগ্রত হয়, মনে হয় এরা কিছু করতে পারছে না। উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ উঠেছে। শুধু চট্টগ্রাম বিভাগ থেকেই নিয়োগ পেয়েছেন ১৩ জন। বিতর্কের সৃষ্টি হয়েছে কয়েকজন উপদেষ্টাকে নিয়েও। কারা কিভাবে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন সেই প্রশ্ন উঠেছে, জানিয়ে সমন্বয়কদের সাথেই দূরত্ব তৈরি হচ্ছে সরকারের। বিতর্ক এড়াতে পরিকল্পিতভাবে কাজ করবার পরামর্শ বিশ্লেষকদের। উপদেষ্টার দপ্তর দেওয়ার আগে তারা সে ব্যাপারে এফিসিয়েন্টলি এবং ওনাদের যে ব্যাকগ্রাউন্ড সবকিছু বিবেচনা করে আমার মনে হয় দেওয়া উচিত। অনেকে মনে করেন যে জনগণের কাছে তাদের জবাবদিহি নাই, তাদের নির্বাচনের মাধ্যমে যেই লেজিটিমেসি সেটা নাই। এটা কিন্তু অবান্তর কথা আমার কাছে। ৩ মাস পর এসে উপদেষ্টা নিয়োগ কিংবা মন্ত্রণালয় বন্টন নিয়ে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, জানিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সমন্বয়করাই। তাই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গুরুত্ব দিয়ে পদায়নের পরামর্শ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আর্থিক সেবা খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তি সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে এবছর এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ২৬টি প্রতিষ্ঠান। মোট ১৮ শ্রেণীতে এসব প্রতিষ্ঠানকে মোট ৪৭টি পুরস্কার দেওয়া হয়। ২০২৩-২৪ অর্থবছরের কার্যক্রমের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে ষষ্ঠবারের মতো এই পুরস্কার দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা, মাস্টারকার্ড বাংলাদেশের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল এবং বিভিন্ন মন্ত্রণালয়, শীর্ষস্থানীয় ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং গর্ভবতী মায়েদের সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি 2 দিনব্যাপী গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের আয়োজন করেছে। সকালে বরিশালের উজিরপুর উপজেলার গুটিয়াবন্দর বাজারে এই ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন এমএসসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির উদ্দিন, এসএমসি পরিচালক পরিষদের সদস্য ডাক্তার জহির উদ্দিন সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। চট্টগ্রামে শুরু হলো দ্বিতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নিচ্ছে দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়। সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের পর খুলনা, ঢাকা ও রাজশাহী পর্ব শেষে আগামী ৫ ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা, আর ফাইনাল হবে ৯ ডিসেম্বর। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ জানান দিচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে তাদের তীব্র আগ্রহের কথা। টুর্নামেন্টকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের শিক্ষার্থীরাও। সকালে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গেল বছর প্রথম আয়োজনে ৩২ দল অংশ নেয়। এবার দলের সংখ্যা বেড়ে হয়েছে ৪২। এবারের খেলা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায়। টুর্নামেন্টের প্রথম পর্বে চট্টগ্রাম অঞ্চল থেকে অংশ নিচ্ছে 10টি দল।
এমন আয়োজন ফুটবলে নতুনভাবে জাগরণ সৃষ্টি করবে বলে আশা আয়োজকদের। বিপুল উৎসাহ উদ্দীপনা দেখছি খেলোয়াড়দের মাঝে, সমর্থকদের মাঝে, ছাত্রছাত্রীদের মাঝে। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সত্যিকার অর্থে শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাটা যে খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য, মনের জন্য, এই বার্তাটা পৌঁছে দেওয়া। এই বিশাল আয়োজনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইস্পাহানী গ্রুপ। এবার বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি, ভেন্যু বেশি, ম্যাচ বেশি, সবসময় চেষ্টা করি যে সব খেলাধুলার মধ্যে কন্ট্রিবিউট করার। তারই একটা উদ্যোগ হচ্ছে ইস্পাহানী প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এর মাধ্যমে ফুটবলের নতুন জাগরণ হবে, এটা আমরা বিশ্বাস করি, এবং এটিএন বাংলা এই ধরনের উদ্যোগের সাথে সবসময় সম্পৃক্ত থাকে, কারণ ফুটবলের জাগরণ হওয়া খুবই প্রয়োজন, খেলাধুলার কোনো বিকল্প নেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানী, পরিচালক আলী ইস্পাহানী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণরানী সরকার। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে ঢাকা চাইলে লন্ডন সহযোগিতা করবে জানালো সফররত ব্রিটিশ প্রতিমন্ত্রী। খালেদা জিয়ার ব্রিটেন যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্র সংস্কার শেষে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে জানালেন ক্রীড়া উপদেষ্টা। দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে তরুণরা। এবং উপদেষ্টাদের বারবার দপ্তর পরিবর্তনের কারণে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বলছে টিআইপি। মাঠ প্রশাসনে স্থবিরতার আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।